Hello everyone, welcome to my YouTube channel. Hope you are doing well. তো আজ আমরা ক্লাস 10-এর আলো চ্যাপ্টারের অবতল দর্পণের যে প্রতিবিম্ব তৈরি হয় তার ফোর্থ একটা সেকশন নিয়ে আলোচনা করব। সাথে সাথে উত্তল দর্পণে কিভাবে প্রতিবিম্ব তৈরি হয় সেটাও আলোচনা করব। তো স্টুডেন্টস দেখো, এর আগের যে ভিডিওটা আমি বানিয়েছিলাম তাতে অবতল দর্পণের 3টা কেস আলোচনা করা হয়েছিল। কি কি? তো প্রথম তো ছিল যখন বস্তুটা এই যে সি বিন্দু তোমরা দেখতে পাচ্ছ, এখানে যে সি বিন্দু দেখতে পাচ্ছ, এই সি বিন্দুর থেকে যখন বেশি দূরত্বে থাকে বস্তু, এটা একটা কেস ছিল। 2 নাম্বার কেস ছিল এই যে সি আর এফ বিন্দু আছে, এই দুটোর মাঝখানে কোনো একটা পয়েন্টে থাকে, এটা আর একটা ছিল এই এই সমস্ত জায়গায়। আর আরেকটা ছিল যে ও পয়েন্ট আর এফ পয়েন্টের মিডলে কোনো একটা জায়গায় থাকে। ওকে, তার মধ্যে এটাকে মানে যেটা ফোকাস এবং মেরুর মধ্যে আছে বস্তু, সেটা একটা ইম্পর্টেন্ট বলেছিলাম। বাকি দুটো অবশ্যই ইম্পর্টেন্ট। তো দেখো, আজকে আমরা ফোর্থ আরও একটা কেস সম্পর্কে আলোচনা করব। সেটা কি? দেখো, তোমাদের মনে এই প্রশ্নটা জাগা উচিতও ছিল বটে যে আমরা তো এই যে সি এর থেকে বেশি দূরত্বে রেখেছি, সি এফ এর মাঝখানে রেখেছি, ও এফ এর মাঝখানে রেখেছি, কিন্তু কোনো এক সময় সি এর ওপরেও তো থাকতে পারে বস্তুটা। যেরকম ধরো এইখানে আছে, এইখানে দেখো বস্তুটা কোথায় আছে, বস্তুটা আছে জাস্ট সি যে পয়েন্টটা আছে, সি পয়েন্টের ওপরে বস্তুটা আছে। তো সেই ক্ষেত্রে কি হবে? তো এটা ছবি আসে না, পরীক্ষায় আসে না, তবে তোমাদের মাথায় রাখতে হবে যে প্রতিবিম্বটা কেমন হয়। ওকে, তো আর ছবিটাও আমি বলে দিচ্ছি। দেখো, অ্যাজ ইউজুয়াল প্রথমে সব কিছু এঁকে নিলাম আমরা। দেখো, এটা একটা অবতল দর্পণ হয়ে গেল, নো প্রবলেম। তারপরে এটা হয়ে গেল তোমার প্রধান অক্ষ। ওকে, সেকেন্ড কাজ শেষ। এরপরে বস্তুটা সি এফ ও লিখব, সি এফ ও এটাও লিখে দিয়েছি। এবার কি করব? এবার বস্তুটাকে রাখা হবে। এবার বস্তুটাকে কোথায় রাখবো? সি বিন্দুতে রাখবো, রেখে দিলাম। এরপরে কি কাজ? এরপরের কাজ হচ্ছে বস্তু থেকে প্রধান অক্ষ যে আছে, সেই প্রধান অক্ষের সমান্তরালে একটা রশ্মি যাবে, গেল। এবার সেটা কোন দিকে, সেটা প্রতিফলনের পর কোথা দিয়ে বেরিয়ে যাবে? এই যে প্রতিফলন হলো, প্রতিফলন হওয়ার পরে সেটা ফোকাস দিয়ে বেরিয়ে গেল, নো প্রবলেম। এরপর আর একটা রশ্মিকে কি বলেছিলাম, যে এই যে পি পয়েন্ট আছে, এর যে মাথাটা আছে, এই মাথাটা আর সি পয়েন্টটাকে স্কেলে একসাথে রেখে একটা সরলরেখা টানতে হবে। ওকে, তো তুমি এই দুটো পয়েন্টকে যদি একসাথে রাখো তাহলে নিশ্চয়ই রেখাটা এই দিকে যাবে, এই দিকে যাবে। ওকে, তো আমরা কি বলেছিলাম, যে যেটা সি বিন্দু দিয়ে রশ্মি যায় সেটা প্রতিফলনের পরে ঠিক ওই পথেই ফিরে আসবে। ওকে, তো ফিরে এলো কোন পথে? ওই পথেই ফিরে এলো, নো প্রবলেম। তো এবার দেখো, আমি তাহলে দুটো প্রতিফলিত রশ্মি পেয়েছি। কি কি? এক তো এটা একটা প্রতিফলিত রশ্মি, আর একটা প্রতিফলিত রশ্মি কোনটা পেয়েছি? আর একটা প্রতিফলিত রশ্মি পেয়েছি এই যে এই দিকে যেটা গেল। ঠিক আছে, তো এই দুটো রশ্মি কোন পয়েন্টে মিলেছে? এই দুটো রশ্মি মিলেছে ঠিক এই পয়েন্টে। ওকে, তার মানে এই পয়েন্টে প্রতিবিম্বটার কি তৈরি হবে? এই পয়েন্টে প্রতিবিম্বটার মাথা হবে। তাহলে সেই জন্য আমি এই পয়েন্টে এটাকে মাথা করে দিলাম। ওকে, তো বস্তুটা যদি পিকিউ হয়, পিকিউ যদি বস্তু, এটা যদি বস্তু হয়, তাহলে তার প্রতিবিম্ব হবে পি ড্যাশড কিউ ড্যাশড। ওকে, তো এখানে একটু একটু তোমরা কারেকশন করে নিও, এখানে মাথাটা দেওয়া নেই, এই যে এটা হলো মাথা। ঠিক আছে, তো এইখানে যে চিহ্নটা দেওয়া আছে এটা হচ্ছে আলো, মানে আলো কোন দিকে গেছে সেটা বোঝানো হয়েছে, কিন্তু মাথাটা বোঝাতে গেলে এইখানে এই পয়েন্টে একটা এরকম হবে। ওকে, তো এইভাবে আমার প্রতিবিম্বটা তৈরি হলো। এবার এই প্রতিবিম্বটা কি প্রকৃতির হবে?
প্রতিবিম্বটা যেহেতু দর্পণের সামনে তৈরি হয়েছে, তাহলে এটা কি হবে, সৎ না অসৎ? সৎ। ওকে। আর দেখো যেহেতু বস্তুটা ওপর দিকে আছে, মাথা ওপর দিকে, আর প্রতিবিম্বটার মাথা আছে নিচের দিকে, তাই জন্য সেটা হবে অবশিষ্য। আর বস্তুর আকার কি হবে? এটা বস্তুর আকার হবে মানে প্রতিবিম্বের আকার কি হবে? প্রতিবিম্বের আকার হবে বস্তুর যে আকার আছে সেটার সেম আকার হবে। অর্থাৎ বস্তুটা যদি 2 মিটার লম্বা হয়, তাহলে প্রতিবিম্বটাও 2 মিটারই লম্বা হবে। এর আগের যে কেসগুলো দেখেছো, কোনোটাতে প্রতিবিম্ব ছোট হয়েছে, আবার কোনোটাতে প্রতিবিম্ব বড়ও হয়েছে, কিন্তু এটাই একমাত্র কেস যেটাতে প্রতিবিম্বটা ঠিক বস্তুটার সমান হয়। বস্তু যদি 2 মিটার হয়, তাহলে প্রতিবিম্বও কত মিটার হবে? 2 মিটার হবে। তো এই জন্য এটা একটা স্পেশাল বা ইম্পর্টেন্ট বলতে পারো। তবে এটা পরীক্ষাতে ছবি আসবে না। তোমাকে কোশ্চেন কিভাবে করবে? কোশ্চেন করবে যে অবতল দর্পণে যখন কোনো একটা বস্তুকে কেন্দ্রে রাখা হয়, কেন্দ্রে বলতে বক্রতা কেন্দ্র, তো বক্রতা কেন্দ্রে যদি রাখা হয়, তাহলে প্রতিবিম্বটা কেমন হবে? তো তখন তোমাকে একদম মুখস্থ রাখতে হবে, বক্রতা কেন্দ্রে যদি বস্তু থাকে, তাহলে প্রতিবিম্বটা কি হয়? ঠিক বস্তুটা সমান হয়, প্রথম কথা। 2 নাম্বার কথা হচ্ছে উল্টো হয়, মানে অর্থাৎ অবশিষ্য। আর কি? সৎ হয়। ঠিক আছে? তো আর যদি তুমি শর্টকাটে মনে রাখতে চাও, তাহলে তুমি ভাববে যে এটা হচ্ছে অবতল দর্পণ, এটা সি এফ ও। তো সিতে যখন কোনো একটা বস্তু থাকে, তার প্রতিবিম্ব ঠিক তার বিপরীত দিকে সমান হয়, সেম টু সেম। এটা যদি 2 মিটার হয়, এটাও 2 মিটার হবে। ওকে, তাহলে তুমি একদম মানে ক্লিয়ার হয়ে যাবে। সিতে বস্তু বস্তু থাকলে প্রতিবিম্বটা ওখানেই হয়, জাস্ট নিচের দিকে, আর সমান আকৃতির হয়। ওকে, এই ছবিটা অতটা ইম্পর্টেন্ট নয়। ওকে, আমি আবারও বলছি, এই ছবিটা অতটা ইম্পর্ট্যান্ট নয়, তুমি না করলেও চলবে, কিন্তু প্রশ্নটা মনে রাখবে যে যখন অবতল দর্পণের সি বিন্দুতে রাখা হয়, তখন প্রতিবিম্বটা কেমন তৈরি হয়। আবার প্রশ্নটা ঘুরিয়েও দিতে পারে, এটাও বলতে পারে যে অবতল দর্পণে কোন একটা বস্তুকে কোন পজিশনে রাখলে প্রতিবিম্বটা বস্তুর আকারের সমান আকারের হবে। তখন তোমাকে বুঝে নিতে হবে কোন পজিশনে সমান আকারের হয়। সি, অর্থাৎ যখন বস্তুটাকে বক্রতা কেন্দ্রে রাখা হয়, তখন সমান আকৃতির হয়। ওকে, তো এটাই হচ্ছে 4 নাম্বার কেস। 4 নাম্বার কেসের ছবি না আঁকলেও চলবে, কিন্তু তোমাকে এটা মাথায় রাখতে হবে। তো এই পর্যন্তই হচ্ছে তোমার অবতল দর্পণ সম্পর্কে পড়ানোর ছিল। এইবার আমরা উত্তল দর্পণ সম্পর্কে পড়ব। তো উত্তল দর্পণ, তোমরা জানো উত্তল দর্পণ দেখতে কেমন হয়? তো এটা একটা টিপিক্যাল উত্তল দর্পণ। তো উত্তল দর্পণের আমরা অবতল দর্পণে কটা কেস দেখেছি? 4টা কেস দেখেছি। কিন্তু উত্তল দর্পণে মাত্র একটাই কেস হয়, আর কোনো রকম কেস হয় না। ঠিক আছে? তো উত্তল দর্পণে কেমন কেস হবে? দেখো, উত্তল দর্পণে এই যে সি এফ ও পয়েন্ট আছে, এখানে সি পয়েন্ট, এখানে এফ পয়েন্ট, এখানে ও পয়েন্ট। সি এফ ও পয়েন্ট সব, মানে ও পয়েন্টটা তো জাস্ট দর্পণের ওপরেই আছে, কিন্তু সি আর এফ পয়েন্টটা কিন্তু দর্পণের পেছনের দিকে আছে। ওকে, তো এইখানে তুমি বস্তুকে কোথায় রাখবে? বস্তুকে তো এই সমস্ত পজিশনে রাখা যায় না। এই সমস্ত পজিশনে রাখা মানে কি? দর্পণের পিছনের দিকে চলে যাও। তো দর্পণের পিছনে তো নিশ্চয়ই তুমি দাঁড়াবে না। যেরকম তুমি কোনো একটা আয়নায় যদি নিজের ছবি দেখতে চাও, তাহলে কখনো কি দর্পণের পিছনে গিয়ে দাঁড়াও? দাঁড়াও না, দর্পণের সামনে দাঁড়াতে হয়। তো সেই জন্যই এখানে যেহেতু সি এফ ও এই পয়েন্টগুলো দর্পণের পিছনের দিকে আছে, তাই জন্য এখানে কেস একটাই হয়। সেটা কি? সেটা হচ্ছে এই কেসটা। ওকে, তো বস্তুটাকে তুমি দর্পণের সামনে যেখানেই রাখো, আমি এইখানে রেখেছি তো, এখানে রেখেছি তো, তুমি ইচ্ছা করলে এখানেও রাখতে পারো, এখানেও রাখতে পারো, এখানেও রাখতে পারো, যে কোনো জায়গায় রাখতে পারো, কোনো প্রবলেম নেই, কিন্তু ছবি এই একটাই হবে। ওকে, তো দেখো, বস্তু ভালো করে দেখো,
এটা বস্তু রাখা হলো। ফার্স্ট কেস কি হবে, বস্তু থেকে এই যে প্রধান অক্ষটা আছে এই প্রধান অক্ষে সমান্তরালভাবে একটা রশ্মি যাবে, গেছে? ওকে। তো যখন উত্তল দর্পণের ফোকাস পড়িয়েছিলাম তখন খেয়াল করেছো যেটা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে যায়, এই ছবিটা নতুন নয়, প্রধান অক্ষের সঙ্গে যেটা সমান্তরালভাবে যায় সেটা আলো এই দিকে তো চলে যেতে পারবে না। কেন? কারণ এটা তো আলোর মানে দর্পণের পিছনের দিক, তো আলো তো পাস করে পিছনের দিকে যেতে পারবে না। তো কি হয়, এই দিক থেকে আসে, তো এই এফ যে পয়েন্টটা আছে এফ পয়েন্টটার থেকে বের হচ্ছে বলে মনে হয়, তাই জন্য ওখানে ডট ডট দেওয়া হয়েছে। এফ পয়েন্টটার থেকে বের হচ্ছে, প্রতিফলিত হচ্ছে বলে মনে হয়। ঠিক আছে, তো এখানে ছবিটা আমি আর একটু বড় করে দেখাচ্ছি। দেখো, এইটা এলো, সমান্তরালভাবে এসছে। তো এই যে এফ পয়েন্টটা তোমরা দেখতে পাচ্ছ, এইখানে এফ পয়েন্টটা আছে, সেই এফ পয়েন্টটার থেকে বের হয়েছে। তুমি কি করবে, তুমি জাস্ট এই এফ পয়েন্টটা আর এই পয়েন্টটা, এই দুটো পয়েন্টে স্কেল রেখে, এক স্কেলের ওপর রেখে এই দিকে ডট 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 দেবে আর এই দিকে পুরো টেনে দেবে। ঠিক আছে, আর দিক কিন্তু দেখাবে, দিক কোন দিকে, দিক কিন্তু এই দিকে। ঠিক আছে, তো দিয়ে ব্যাস তোমার সেকেন্ড কাজটা হয়ে গেল, অর্থাৎ যেটা সমান্তরালভাবে এলো সেটা ফোকাস থেকে বের হচ্ছে বলে মনে হবে। এবার আর একটা কি, আর একটা টি বরাবর যাবে, অর্থাৎ তুমি সোজা কথায় এই টিপ পয়েন্ট অর্থাৎ এর মাথা আর সি পয়েন্ট, ঠিক আছে, এইখানে স্কেল রেখে দেবে, সরাসরি এই বরাবর একটা স্কেল টানবে। টানার সময় খেয়াল রাখবে যে এই যে আয়নার এই পোর্শনটুকু তোমাকে পুরোপুরিভাবে মানে যেভাবে তুমি দাগ টানে সেইভাবে টানবে, কিন্তু তারপরে যখন আয়নার পিছনে চলে যাবে তখন তোমাকে ডট 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 দিয়ে এগোতে হবে। আর এই ক্ষেত্রে এই যে আলোর গতিপথ কোন দিকে হবে সেটা কি করে বুঝিয়েছি, সেটা এইভাবে বুঝিয়েছি। দেখো এখানে আসা আর যাওয়ার চিহ্ন এরকম কেন হয়েছে সেটা ব্যাখ্যা করছি। দেখো প্রথমে তো পি পি থেকে সি এর দিকে গেছে, এতে কোনো সন্দেহ নেই, তাই জন্য আমি এরকম সাইন দিলাম, যাওয়ার সাইন দিলাম। এবার তোমরা এর আগের দিন আমি কি বলেছিলাম খেয়াল করো, যে বিন্দুটা সি এর দিকে যায়, মানে যে আলোক রশ্মিটা সি এর দিকে যায় সেটা প্রতিফলনের পরে ওই পথেই ফিরে আসে। এবার এই পথে গেছে তো ফেরাটা কোন পথে হবে, এই পথেই হবে। ওকে, তো এই দিকে কেন হলো না, এই দিকে কেন হলো না, কারণ আলো তো দর্পণের পিছনে আয়নার পিছনের দিকে যেতেই পারে না। ওকে, ওকে, তো এবার দেখো, এবার প্রতিবিম্বটা কোথায় তৈরি হয়েছে সেটা আমরা কি করে বুঝবো। তো দেখো, আমরা প্রতিবিম্ব কোথায় বসাই খেয়াল করে দেখো, এর আগের যেগুলো ছবি তোমরা এঁকেছো সেখানে প্রতিবিম্ব কোথায় বসিয়েছি, যেখানে প্রতিফলিত যে রশ্মি দুটো আছে সেই রশ্মি দুটো যে পয়েন্টে মিলিত হয় ওই পয়েন্টের থেকে প্রতিবিম্ব হয়। অথবা সেই প্রতিফলিত রশ্মিটি যদি মিলিত না হয়ে যদি দুটো বিপরীত দিকে মানে দূরে সরে যেতে থাকে তাহলে তাকে বিপরীত দিকে বাড়িয়ে, যেটা আমরা মানে গত ভিডিওর থার্ড কেস ছিল সেটা আমরা কি করেছিলাম, বিপরীত দিকে ডট ডট দিয়ে বাড়িয়ে ওইভাবে পিছনের দিকে দর্পণের পিছনের দিকে ছবিটার প্রতিবিম্ব হয়ে গেছিল। এখানেও তাই হচ্ছে। দেখো এখানে প্রতিফলিত রশ্মি কোনটা, এটা একটা প্রতিফলিত রশ্মি। প্রতিফলিত রশ্মি মানে কি, আয়না থেকে আয়নাতে পড়ার পরে যেটা রিফ্লেক্ট করে সেটা। আর আর একটা প্রতিফলিত রশ্মি কোনটা, এইটা। এই দুটো কি কখনো মিলিত হবে, মিলিত তো হচ্ছে না। তাহলে এই দুটো রশ্মির বিপরীত দিক কোনটা, এই যে এই ডট 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 দিয়ে, এই ডট 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 ডট, তাহলে এই দুটো ডট ডট যেখানে মিলিত হবে সেখানেই বস্তুটার প্রতিবিম্বর মাথা তৈরি হবে। ওকে, তো জুম করে দেখাচ্ছি। দেখো এই যে ডট ডট আছে যেটা সি বরাবর গেছে, আর এই যে এফ থেকে যেটা ডট ডট গেছে সেটা নিশ্চয়ই কোনো একটা পয়েন্টে মিলিত হয়েছে। তো সেই পয়েন্টটা কোনটা, পি ড্যাশড পয়েন্ট। ওকে, এই যে এই পয়েন্টে মিলিত হয়েছে। এবার ওই পয়েন্টেই বস্তুটার কি তৈরি হয়েছে, মানে প্রতিবিম্বটার কি তৈরি হয়েছে, মাথা তৈরি হয়েছে। তাই জন্য ওইখানে আমি তীর চিহ্ন দিয়ে বুঝিয়ে দিলাম। ওকে, এই যে তীর চিহ্ন দিয়ে বুঝিয়ে দিলাম যে এটা হলো মাথা। আর তারপরে কি করলাম, তারপরে জাস্ট
প্রধান অক্ষের ওপর একটা দাগ টেনে দিলাম, ওর পা বোঝানো হচ্ছে এটা। ওকে, ব্যাস। তাহলে এইভাবে প্রতিবিম্বটা তৈরি হলো। ক্লিয়ার হয়েছে? এবার এই প্রতিবিম্ব যে আছে, প্রতিবিম্বটার প্রকৃতি কি কি হবে? দেখো, প্রতিবিম্বটা যেহেতু দর্পণের পিছনে তৈরি হয়েছে, তাহলে সেটা কি হবে? অসৎ হবে, নো প্রবলেম। সমশীর্ষ কেন বলেছি? কারণ দেখো, বস্তুটার মাথা কোন দিকে আছে? ওপরের দিকে আছে। প্রতিবিম্বটার মাথা কোথায় আছে? ওপরের দিকে আছে, সো সমশীর্ষ। খর্বাকৃতি কেন বলেছি? খর্বাকৃতি এর আগের দিনও বলেছিলাম। খর্বাকৃতি কথাটার অর্থ হলো বস্তুর থেকে আকারে কি হয়? ছোট। এখানে স্পষ্টতই তোমরা বুঝতে পারছো যে বস্তু এত বড় আর প্রতিবিম্ব কত? এইটুকু। দ্যাটস ওয়াই খর্বাকৃতি। ঠিক আছে? তো এটাই হচ্ছে উত্তল দর্পণের ক্ষেত্রে ছবি। এই ছবিটা আমি আগেও বলেছি যে উত্তল দর্পণের ক্ষেত্রে একটাই কেস হয়, সে তুমি বস্তু এখানে রাখো, এখানে রাখো, ডাজ নট ম্যাটার, যেখানেই রাখো না কেন বস্তুটার ছবি এই রকমই হবে। ওকে, তো তোমরা উত্তল দর্পণ আর অবতল দর্পণ এই দুটোরই ছবি শিখে গেলে। এবার আর একটা জিনিস বলার আছে, যেটা উত্তল আর অবতল উভয়ের ক্ষেত্রেই হয়, উভয় দর্পণেই হয়। ঠিক আছে? সেটা কি? সেটা অনেক সময় শর্ট কোশ্চেন হিসেবে আসে। দেখো এখানে লিখেছি যে বস্তুকে যদি ফোকাসে রাখা হয় তাহলে তার প্রতিবিম্ব অসীমে তৈরি হবে। ওকে, এটা হলো ফার্স্ট শর্ট কোশ্চেন। আর সেকেন্ড শর্ট কোশ্চেন তার উল্টোটা, বস্তুকে যদি অসীমে রাখা হয় তাহলে তার প্রতিবিম্ব ফোকাসে তৈরি হবে। ঠিক আছে? মানে এক কথায় বলতে গেলে দর্পণ সৎ হোক, মানে উত্তল হোক বা অপতল, যেটাই হোক না কেন, যদি দর্পণ উত্তল বা অবতল, এটা ধরো অবতল, এখানে যদি সি এফ, এটা এফ তো, আর এটা ও, এটা সি এফ ও, তো এফে যদি বস্তুটা থাকে তাহলে প্রতিবিম্বটা সবসময় অসীমে। অসীম বলতে মানে একদম ফোন ভেদ করে একদম অসীমে। অসীম মানে অসীম, বুঝতেই পারছো, ইনফিনিটি। ওকে, তো সেটা হবে। আর যদি বস্তুটাকে অসীমে রাখা হয় তাহলে প্রতিবিম্বটা কোথায় তৈরি হয়? ফোকাসে তৈরি হয়। ঠিক আছে? ভাইস ভার্সা, বস্তু অসীমে থাকলে প্রতিবিম্ব ফোকাসে, বস্তু ফোকাসে থাকলে প্রতিবিম্ব অসীমে। এটা কিন্তু উত্তলের ক্ষেত্রেও সত্য, অবতলের ক্ষেত্রেও সত্য। ঠিক আছে? এটা শর্ট কোশ্চেন অনেক সময় পরীক্ষায় আসে, তাই জন্য আমি লিখে দিয়েছি যে বস্তু ফোকাসে থাকলে প্রতিবিম্ব অসীমে গঠিত হবে, বস্তু অসীমে থাকলে প্রতিবিম্ব ফোকাসে গঠিত হবে। তো আঁকার কাজ আর শর্ট কোশ্চেনের কাজ এই পর্যন্তই। এবার বাড়ির কাজ হিসেবে তোমাদের এই অবতল দর্পণ যে আছে, অবতল দর্পণের আগের দিনের যে তিনটা দিয়েছিলাম ওই তিনটা কেস সহ প্লাস আজকের উত্তল দর্পণের তো একটাই কেস হয়, এই চারটা কেস। ঠিক আছে? এই চারটা কেস প্রত্যেকটা 10 বার করে, প্রত্যেকটা 10 বার করে তোমরা লিখবে, মানে ছবি আঁকবে, ছবি এঁকে নেক্সট দিন আমাকে দেখাবে। এটা তোমাদের বাড়ির কাজ থাকলো। আর এতবার করে এই জন্যই করাচ্ছি কারণ এগুলো তুমি মাধ্যমিকের আগে আর টাইম পাবে না, এগুলো করার সময় থাকবে না তোমার কাছে। এরপরে আমরা কেমিস্ট্রি শুরু করব, আলো শেষ হওয়ার পরে আরও তারপরে রাসায়নিক গণনা আছে, তো এগুলো পড়ার আর সময়ই থাকবে না। এখন এতবার করলে তবেই তোমার মাথার ভিতরে একদম ঢুকে যাবে, একদম গেঁথে যাবে, তোমাকে যখন তখন দেওয়া হলে তুমি পারবে। তো সেই জন্য এতবার করা হচ্ছে। কোন যে মানে বাড়ির কাজ দেওয়ার পেছনে লজিক আছে। তো তাও অনেক কমিয়ে দিলাম, মাত্র 10 বার দিলাম। ওকে, তো এ নিয়ে আর কোনো দ্বিতীয় কথা হবে না। আর বাড়ির কাজটা করে নেক্সট দিন আমাকে দেখাবে। ওকে, দ্যাটস অল ফর দ্য ডে। থ্যাংক ইউ।